আসসালামু আলাইকুম। রাজু ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম-দশম শ্রেণীর সেট ও ফাংশন চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আজকে আমরা একদম বেসিক থেকে শুরু করব। আশা করি তোমরা যদি এই ক্লাসটি মনোযোগ সহকারে কমপ্লিট করো, তাহলে তোমাদের সেট ফাংশন চ্যাপ্টারটি নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। সো আমরা মূল আলোচনায় ফিরি। দেখো, ফার্স্ট অফ অল সেট কি? সেট হচ্ছে সুস্পষ্ট কোনো বস্তু বা সংখ্যার কালেকশন বা সমষ্টি, অর্থাৎ সুস্পষ্ট কোনো সংখ্যা বা বস্তুর কালেকশনকেই সেট বলে। বুঝতে পারছো? দেখো, আমরা যদি কোনো বস্তুর নাম যেমন বই, খাতা, আবার কোনো সংখ্যা 1 2 3 এইগুলা নেই, এইগুলারে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, তাহলে নরমালি এইটারে আমরা সেট বলি। ঠিক আছে? দেখো, সেট লেখার কিছু নিয়মাবলী আছে, কন্ডিশন আছে। দেখো, আমরা যদি কোনো সাপোজ 1 2 a b সেট লিখি, তাহলে এই সেটে কে একটা বা কোনো প্রতীক দ্বারা প্রকাশ করতে হবে এই সেটকে যদি আমরা কোনো কিছু দিয়ে ডিনোট করতে চাই বা প্রকাশ করতে চাই, তাহলে সেইটা হতে হবে কোনো লেটার, আর সেই লেটারটা হতে হবে বড় হাতের, অর্থাৎ ক্যাপিটাল লেটার হতে হবে। ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এটা ধরি বি একটা সেট, যেমন এই বি একটা সেট, এই সেটের ভিতরে যেগুলা থাকে, যেমন এই সেটের ভিতরে আছে 1 2 a b, এইগুলার বলে এই সেটের উপাদান। তারপর দেখো, তারপরে বলছে তোমার সেটের যে এলিমেন্ট গুলা থাকবে সেইগুলা তোমার ছোট হাতের অক্ষর হতে হবে বা কোনো সংখ্যা দিয়ে লেখা হতে হবে। বুঝতে পারছো? দ্বিতীয় কন্ডিশনটা দেখছো? মানে আমি সেটকে প্রকাশ করতে হবে আমার বড় হাতের কোনো ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করলাম। এখন এই সেটের ভিতরে এলিমেন্ট নাম্বারও থাকতে পারে, অথবা কোনো কি থাকতে পারে, কোনো লেটারও থাকতে পারে, কিন্তু সেই লেটার মানে সেই লেটার গুলা হতে হবে ছোট হাতের, যেমন এ বি। আমি চাইলে এখানে বড় হাতের যেমন ডি নিলাম, নিতে পারবো না, কারণ তারা বলে দিছে যদি একটা সেটের এলিমেন্ট আমরা লিখি, সেই এলিমেন্ট গুলো অবশ্যই তোমার ছোট হাতের অক্ষর হতে হবে বা সংখ্যা হতে হবে। ঠিক আছে? তাহলে এইখানে ডি আমরা নিতে পারবো না। ক্লিয়ার? তাহলে এই সেটটা যদি আমরা কমপ্লিট করি 1 a b, আর ওইটা ডি যদি লিখি, ডিটা ছোট হাতের হতে হবে, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আবদ্ধ করি, তাহলে একটা ফুল প্রি সেট হবে। ওকে? ক্লিয়ার? এখন দেখো, লাস্ট কন্ডিশনটা দেখো, বলছে একটা সেটের ভিতরে যে এলিমেন্ট গুলা থাকবে সেই এলিমেন্ট গুলা রিপিট হবে না, মানে একই এলিমেন্ট বারবার লেখা যাবে না। এই যে এখানে একটা এক্সাম্পল দেখো, 1 2 2 3, দেখো এইখানে একই এলিমেন্ট দুইবার আছে 2 2, সেই জন্য এইটাকে সেট বলা যাবে না। এইটারে যদি সেট বলতে হয়, তাহলে আমাদের এইখান থেকে একটা 2 আমাদের কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। এই ফাইনাল অ্যান্সার দেখো 1 2 3, এইটা হচ্ছে সেট। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা সেট প্রকাশের পদ্ধতি। দেখো, সেট প্রকাশের পদ্ধতি, এইখানে সেট প্রকাশের পদ্ধতি আছে দুইটা। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার তালিকা গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা কি? এই গঠন পদ্ধতিতে ডিরেক্টলি কোনো এলিমেন্ট দেওয়া থাকবে না সেটের। এইখানে তোমার ভিতরে বিভিন্ন কন্ডিশন থাকবে, যেমন x such that x হচ্ছে তোমার 4 এর গুণনীয়ক, এরকম কিছু বলা থাকবে। ক্লিয়ার? আর তালিকা গঠন পদ্ধতিতে তোমার কোনো মানে এই যে কোনো কন্ডিশন থাকবে না, অর্থাৎ ভিতরে কোনো বাংলা লেখা থাকবে না, জাস্ট তোমার এলিমেন্ট গুলা দেওয়া থাকবে। 1 2 4, এই যে এরকম ডিরেক্টলি দেওয়া থাকবে। ক্লিয়ার? ওকে, এখন আসো, আমরা তো এটা অলরেডি আলোচনা করে ফেলছি যে সেট গঠন পদ্ধতির ভিতরে কি থাকবে, তোমার কন্ডিশন দেওয়া থাকবে। এই যে যেমন দেখো, এই যে এইটা, এই যে ফার্স্ট এই সেটটা দেখো, এইটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতি, কারণ এখানে কন্ডিশন দেওয়া আছে, ডিরেক্টলি তোমার কি দেওয়া নাই,
এলিমেন্ট দেওয়া নাই, বলছে এক্স সাচ দ্যাট এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস দেন অর ইকুয়াল 4। তার মানে এখানে তোমার কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এক্স এর স্বাভাবিক মান নিবা যেই মানগুলা তোমার 4 এর চেয়ে ছোট হতে অথবা সমান। অর্থাৎ তুমি এখানে নিতে পারো 1 2 3 4 ও নিতে পারো, কারণ এখানে 4 সমান তুমি নিতে পারো, এখানে এই যে ইকুয়াল সাইন দেওয়া আছে। ঠিক আছে, এইটারে তুমি যদি তালিকা গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এটার অ্যান্সার হবে যে 1 2 3 4। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা সেট অধ্যায়ের ভিতরে কিছু তোমার বেসিক সাইন আছে, সাইন গুলা সম্পর্কে একটু আমরা অবগত হই সবাই। দেখো, ফার্স্ট অফ অল এই যে এই সাইনটা যদি দেখো, এই সাইনটারে বলে তোমার বিলংস টু, আর বাংলাতে যদি বলো এইটারে বলে সদস্য। তারপর আরেকটা সাইন আছে তোমার এই যে মানে অনুপাতের মতো, এইটারে বলে তোমার সাজ দ্যাট, সাজ দ্যাট, বাংলাতে বলে তোমার যেন। আরেকটা আছে তোমার এইটারে বলে তোমার ইউনিভার্সাল, ইউনিভার্সাল বাংলায় বলে সার্বিক, সরি সার্বিক সেট। ওকে, তারপর আরেকটা সাইন আছে ঠিক ইউ এর মতো, এইটারে বলে তোমার ইউনিয়ন, বাংলায় হলো সংযোগ। এর উল্টাটা একটা আছে, এইটারে বলে তোমার ইন্টারসেকশন, ইন্টারসেকশন, এটারে বাংলায় বলে স্যাদ। আরেকটা আছে দেখো, সেইটা হচ্ছে তোমার এইটা, এইটারে বলে তোমার বিয়োগ, অর্থাৎ মাইনাস কোনো কিছু। সাপোজ এখানে এ বি আর এখানে সি দিলা, এইটা মানে হচ্ছে তুমি বি থেকে সি বিয়োগ করবা, অর্থাৎ এই সাইনটা মানে বোঝায় বিয়োগ। বুঝতে পারছো? বাংলায় বাদ বলতে পারো, যে এ থেকে বি বাদ দিবা, এইটা। তারপর আসো সাবসেট, দেখো এই সাইনটা হচ্ছে তোমার সাব সেট, বাংলায় যদি বলো সেইটারে বলে উপসেট। সো এই সাইনগুলো, আরেকটা আছে এটা একটু দেখে নাও, এইটা হচ্ছে তোমার প্রপার সেট, ইংরেজিতে বলে প্রপার সেট, আর বাংলায় এর উচ্চারণ হলো তোমার প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। ক্লিয়ার? এই জিনিসটা একটু তোমরা সবাই নোট ডাউন করে নাও, আর চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, ঠিক আছে। এখন আসো আমরা কিছু বেসিক টার্ম এবং নোটেশন সম্পর্কে জানি। ফার্স্ট অফ অল স্বাভাবিক সংখ্যা, এই সেট ফাংশনের স্বাভাবিক সংখ্যা বলতে বুঝবা এন, এন কে বলা হয় স্বাভাবিক সংখ্যা, বড় হাতের এন, এইটা মানে বুঝবা এটা স্বাভাবিক সংখ্যা বোঝাচ্ছে। অর্থাৎ তোমার এইখানে যদি বলি স্বাভাবিক সংখ্যা মানে তো আমরা জানি 1 থেকে নরমালি শুরু হয়, 1 2 3 সামথিং, এইটা কি স্বাভাবিক সংখ্যার অন্তর্গত। আর এইগুলা হচ্ছে, এখন আমি যদি বলি এই সংখ্যাগুলা যেমন 1 2
এগুলা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সদস্য। ঠিক আছে? এগুলো আমরা কেমনে লিখবো? এই যে আমরা এর আগে এই যে belongs to সাইনটা আমরা পড়ছিলাম। এটা belongs to কার অন্তর্ভুক্ত? এই স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। মানে 1, 2, 3 এগুলা হচ্ছে তোমার কি? স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত। এইজন্য আমরা এই সাইনটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি। এই সাইনটা মানে বোঝাচ্ছে এখানে 1 আর 2 এইটা হচ্ছে তোমার n এর কি? n অর্থাৎ স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত বা স্বাভাবিক সংখ্যার সদস্য। ক্লিয়ার? ওকে। এখন আসো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারে বলে? দেখো পূর্ণ সংখ্যা মনে রাখবা, পূর্ণ সংখ্যা মানে বোঝাচ্ছে যেইগুলা সংখ্যা কি পূর্ণ আকারে প্রকাশ করা যাবে। কোনো দশমিকে হওয়া যাবে না, আবার কি হওয়া যাবে না? ফ্র্যাকশন বা ভগ্নাংশ হওয়া যাবে না। ঠিক আছে? পূর্ণ সংখ্যার ২ টা টাইপস আছে। একটা হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক, আরেকটা হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? নরমালি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 এর চেয়ে বড় যেইগুলা, 0 এর চেয়ে বড় 1, 2, 4, 7 যাই লেখো তুমি এগুলা সব হচ্ছে তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলা? 0 এর চেয়ে ছোট। তোমার 0 এর চেয়ে যেইগুলা ছোট সেগুলা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। 0 এর চেয়ে ছোট মানেই তোমার মাইনাস। -1, -5, -3 যাই লেখো তুমি, -7 এগুলা সব হচ্ছে তোমার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো পূর্ণ সংখ্যা। এরপর আসো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা তো জানোই সকল মূলদ এবং অমূলদ সংখ্যাই কি বাস্তব সংখ্যা, অর্থাৎ যেকোনো কিছু হতে পারে। সেটা ঋণাত্মক, ধনাত্মক যাই হোক, দশমিক, ভগ্নাংশ সবগুলাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত। ওকে? আর বাস্তব সংখ্যারে তোমার প্রকাশ করা হয় তোমার আর দ্বারা। এখানে আর মানে বুঝবা যে তোমার এটা বাস্তব সংখ্যা বোঝাচ্ছে। তারপরে এই যে পূর্ণ সংখ্যাটা দেখো, পূর্ণ সংখ্যারে তোমার প্রকাশ করা হয় এইখানে জেড দ্বারা। এইখানে তোমারে কোনো কিছু যদি বলে, সাপোজ বলল x belongs to z, এইটা মানে কি? এইটা মানে বুঝবা যে x এর মানগুলো হবে z এর সদস্য। z মানে বুঝাবে পূর্ণ সংখ্যার সদস্য। আর এই z মানে বুঝাবে পূর্ণ সংখ্যার সদস্য। z মানে বুঝাবে তোমার ২ টাই। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। একটা জিনিস মনে রাখবা, তোমারে যদি কোয়েশ্চেনের ভিতরে বইলা দেই যে x belongs to z প্লাস, এটা মানে বুঝবা যে তুমি x এর ভ্যালু নিবা, যেই ভ্যালু গুলা হবে কার স মা কি বলে ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। বুঝতে পারছো? মানে এইখানে z প্লাস এইটা মানে বুঝা নিবা যে তোমার x এর যেই ভ্যালু গুলা নিবা সেই ভ্যালু গুলা হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন চাইলেও তুমি ঋণাত্মক নিতে পারবে না, কারণ এখানে প্লাস দিয়ে দিছে। আবার যদি বলে যে x belongs to z এ মাইনাস, এর উপরে যদি এই সাইনটা থাকে তাইলে বুঝা নিবা তোমার ওরা বইলেই দিছে তোমার এই x এর যে ভ্যালু গুলা নিবা সেইগুলা অবশ্যই ঋণাত্মক হতে হবে। ঠিক আছে? যেমন -1, -5 এরকম। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে। এখন আসো আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। সেটা ফার্স্ট টার্ম হচ্ছে গুণনীয়ক। দেখো গুণনীয়ক কারে বলে? গুণনীয়ক জিনিসটা কি? আমি তোমারে ১ম এ যদি বলি যে ৪ এর গুণনীয়ক বের করো। ৪ এর গুণনীয়ক বের করো। তাহলে ৪ এর গুণনীয়কগুলা কি, কি হবে? তুমি কেমনে বের করবা? তাহলে মনে রাখো ৪ এর গুণনীয়কগুলা হবে, গুণনীয়ক মানে বুঝাবে যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলবে তোমাকে ওই সংখ্যার ভিতরে কি, কি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। মানে ওই সংখ্যাকে কি, কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন এখানে বলছে ৪ এর গুণনীয়ক বের করো। অর্থাৎ ৪ কে কি, কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? ৪ কে ভাগ করা যায় ১ দিয়ে, ২ দিয়ে আর ৪ দিয়ে। তার মানে এই যেই সংখ্যাগুলা দ্বারা ভাগ করা যায় ওই সংখ্যাগুলাই হচ্ছে সেই সংখ্যার গুণনীয়ক। যেমন এখানে 1, 2, 4 হচ্ছে তোমার ৪ এর গুণনীয়ক। ৪ কে এই সংখ্যাগুলা ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ক্লিয়ার? এখন আমি তোমারে যদি বলি ৮ এর গুণনীয়ক বের করো, তাহলে কি বের করবা? তাহলে ৮ এর গুণনীয়ক হবে তোমার ৮ কে কি, কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1, 2 তারপরে 4 তারপর 8। এই সংখ্যাগুলা ছাড়া ৮ কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। সেইজন্য এই সংখ্যাগুলাই হচ্ছে ৮ এর গুণনীয়ক। ক্লিয়ার? ওকে।
এখন আসো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারে কয়? দেখো, মৌলিক সংখ্যার কনসেপ্টটা হচ্ছে যেই সংখ্যা শুধুমাত্র ২ টা গুণনীয়ক থাকবে। ২ টা গুণনীয়ক ছাড়া যদি একাধিক গুণক থাকে, মানে ২ এর অধিক যদি গুণন্ত গুণি ইয়া কি বলে গুণনীয়ক থাকে, তাহলে সেইটা তোমার মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে? জাস্ট শুধুমাত্র ২ টেই তোমার কি থাকতে হবে? গুণনীয়ক থাকতে হবে। যেমন ধরো আমি তোমারে যদি বলি এই ৫, আমি যদি বলি ৫ মৌলিক সংখ্যা কিনা? ৫ মৌলিক সংখ্যা কিনা? মৌলিক সংখ্যা কি? এটা বুঝবা কেমনে? তুমি আগে দেখবা যে ৫ এর ভিতরে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা? যদি ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ না যায় তাহলে সেটা মৌলিক হবে। আর যদি ভাগ যায় ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে সেইটা মৌলিক হবে না। যেমন দেখো ১ এর ভিতরে এই ৫ এর ভিতরে তোমার ১ দিয়েও ভাগ যাবে, আবার ৫ দিয়েও ভাগ যাবে। ১ এবং ওই সংখ্যা অর্থাৎ ১ এবং ৫ ছাড়া আর কোন সংখ্যা দিয়ে কি ভাগ যাবে? তুমি দেখো ভাগ যাবে না। সেইজন্য ৫ হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। সেম ভাবে তোমার ২ ও হচ্ছে মৌলিক সংখ্যা। ২ এর ভিতরেও দেখো এই ২ এবং ১ ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না। সেইজন্য ২ ও তোমার মৌলিক সংখ্যা। মনে রাখবা মৌলিক সংখ্যার শুরু হচ্ছে তোমার ২ থেকে। আর এই একটা মাত্র জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হয়। আর যত মাত্র মৌলিক সংখ্যা হবে সবগুলাই হয় তোমার বেজোড় সংখ্যা। বুঝতে পারছো? শুধুমাত্র এই ২ তোমার জোড় সংখ্যা মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে। আর বাকি যত মৌলিক সংখ্যা হবে সবগুলাই তোমার বিজোড় সংখ্যা হবে। ঠিক আছে? এ হচ্ছে তোমার মৌলিক সংখ্যার কনসেপ্ট। তাহলে আমি তোমারে যদি কোয়েশ্চেন করি যে ১ থেকে ৩ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে কেমনে বের করবা? দেখো ১ থেকে ২ পর্যন্ত ফার্স্ট মৌলিক সংখ্যা হবে ২। তারপরে যদি বলি কি হবে ৩। তারপরে যদি বলি ৫। এরপরে কি আর কোন মৌলিক সংখ্যা হবে? দেখো তো ৬ কে তো ভাগ করা যায় ৭। হ্যাঁ, ৭ হবে মৌলিক সংখ্যা। কারণ ৭ রে দেখো ১ আর ৭ ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে এই ৭ এর মধ্যে ভাগ করা যাবে না। ঠিক আছে? এইজন্য ৭ মৌলিক সংখ্যা। তারপর ৯, ৯ দেখো ৯ কে আমরা মৌলিক সংখ্যা কেন বলতে পারব না? দেখো ৯ এর ভিতরে ১ এবং ৯ ছাড়া আরেকটা সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে ৩। সেইজন্য এটা মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে? তাইলে ১ থেকে ১০ পর্যন্ত আর কোন মৌলিক সংখ্যা নাই। এই হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে ১ থেকে ১০ পর্যন্ত তোমার মৌলিক সংখ্যা হচ্ছে ৪ টা। ক্লিয়ার? আশা করি তোমাদের এইটা ক্লিয়ার হইছে। এরপর দেখো গুণিতক। দেখো গুণিতক যার ইংলিশ হচ্ছে মাল্টিপলস। দেখো গুণিতক কিচ্ছু না, জাস্ট তুমি গুণ করে বের করবা। সোজা বাংলা কথা নামাতা। নামাতাটারই বলে তোমার গুণিতক। ওকে? দেখো আমি যদি বলি তুমি ৪ এর গুণিতক বের করো। তার মানে ৪ কে তুমি ওই নামাতা অর্থাৎ ১ থেকে গুণ করতে থাকবা। আমি যদি বলি ৪ এর ১ম গুণিতক হচ্ছে তোমার ৪। ৪ এর ২য় গুণিতক, ৪ এর ২য় গুণিতক হচ্ছে ৮। মানে গুণ করে বের করবা শেষ। ৪ এর ৩ নাম্বার গুণিতক হচ্ছে তোমার ১২। এইভাবে আমি তোমারে যদি বলি ৫ এর গুণিতক বের করো, তাহলে ৫ এর গুণিতক হবে এই ১ম কত হয় ৫ একে ৫, তারপরে ২য় গুণিতক হবে ১০, তারপরে গুণিতক হবে কত ১৫, তারপরে হবে ২০। গুণিতক তোমার আনলিমিটেড যদি তারা কোনো তোমার লিমিটেড না দিয়ে দেয়, লিমিট না দিয়ে দেয় তাহলে কিন্তু গুণিতক অসীম, গুণিতক যেতেই থাকবে। ঠিক আছে? কিন্তু গুণনীয়ক কিন্তু অসীম না। সেইটার কি আছে? নির্দিষ্ট সীমা আছে। যেমন আমি তোমারে যদি বলি ৪ এর গুণনীয়ক বের কর, তাইলে তুমি ৪ এর গুণনীয়ক পাবা ১, ২ আর ৪ এই ৩ টা ছাড়া আর কোন কিছু পাবা না। ঠিক আছে? কিন্তু ৫ এর গুণিতক যদি বলি বা ৪ এর গুণিতক যদি বের করি এর কিন্তু অনেক গুণিতক পাবা হাজার, হাজার। যদি তোমারে কি লিমিট না দিয়ে দেয়। ঠিক আছে? ওকে, আশা করি গুণিতক সম্পর্কেও তোমাদের বেসিক ক্লিয়ার হইছে। এখন আসো জোড় সংখ্যা। জোড় সংখ্যা তো সবাই আমরা জানি জোড় সংখ্যা কি। হ্যাঁ? তারপর বিজোড় সংখ্যা কি? যেমন ২, ৪, ৬ অর্থাৎ যেই সংখ্যাগুলা ২ দিয়ে ভাগ যাবে সেইগুলারই বলবা তুমি জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা তো জানি যেটা ২ দিয়ে ভাগ করা যাবে না সেগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা। ওকে? এখন দেখো আমাদের বলছে সেট গঠন পদ্ধতি। দেখো, আচ্ছা এই যে এইখানে যেই সেটটা দেওয়া আছে যেমন একটা সেট দেওয়া আছে ৭, ১৪, ২১, ২৮। আমি যদি বলি যে সেটটা কোন গঠন পদ্ধতিতে দেওয়া আছে? তোমরা অবশ্যই বলবা এইটা তালিকা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কারণ কি? কারণ এইখানে ডিরেক্টলি এলিমেন্ট দেওয়া আছে ৭, ১৪ কোন বাংলা লেখা ভিতরে নাই। অর্থাৎ কোন কন্ডিশন এখানে বলা নাই। শুধু কি দেওয়া আছে? তোমার ডিরেক্টলি এলিমেন্ট দেওয়া আছে।
এখন এইটারে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? এটারে এখন দেখো এইটারে বলছি আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে আছে তালিকা গঠন পদ্ধতিতে। তাহলে আমরা লিখবো যে A কে তালিকা গঠন পদ্ধতিতে A কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি বা প্রকাশ করা হলো। এইটা লেখা দেখো কি লেখা যায়। সবসময় এই জিনিসটা লিখবা যে x সাজ ডেট x, ঠিক আছে? এখন দেখো এই ৭, ১৪, ২১, ২৮ এগুলা কেমনে হচ্ছে দেখো তো এই যে ৭, ১৪, ২১, ২৮ ৭ এগুলা ৭ এর গুণিতক না। দেখেই আমরা বুঝতে পারছি ৭ এর গুণিতক মানে গুণ করে হচ্ছে দেখো ৭ তারপরে ১৪ তারপরে ২১ তারপরে ২৮ সবগুলা গুণ করে হইছে। ঠিক আছে? তাহলে আমরা বুঝেই ফেলছি যে এটা হচ্ছে ৭ এর গুণিতক। তাই লিখবা x such that x হচ্ছে তোমার ৭ এর গুণিতক এবং কন্ডিশনটা দিয়ে দিবা। কন্ডিশন ৭ এর গুণিতক তো হিউজ হয় অনেক। কিন্তু এখানে লিমিট আছে। কতদূর পর্যন্ত তুমি নিবা? যেইটা হচ্ছে তুমি নিবা হচ্ছে ২৮ পর্যন্ত। শেষ। এটাই হচ্ছে তোমার এইটার অ্যান্সার। এটা তালিকা গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এইটারে জাস্ট তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে দিলা। ওকে? আচ্ছা। এখন আসো 2nd নাম্বার কোয়েশ্চেনটাতে আসো। এটাও সেম। এইটারে তোমার বলছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো এখানে কি দেওয়া আছে? ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪ তারপর কি দেওয়া আছে? ২৮, ৩২, ৩৬, ৪০ দেখো এইটা কি? এইটাও তুমি বুঝে ফেলছো। এইটা হচ্ছে তোমার দেখো সবগুলাই গুণ করে হইছে। তার মানে এইটা হচ্ছে তোমার ৪ এর গুণিতক। এইটাও হচ্ছে ৪ এর গুণনীয়ক। তাহলে এইটারে কেমনে প্রকাশ করবা? এটারে জাস্ট লেখবা ওই সেম ওইটার মতোই x such that x কি? x হচ্ছে তোমার এখানে ৪ এর ৪ এর গুণিতক এবং আ কত দূর পর্যন্ত নিবা এইটা? এইটা নিবা ৪০ পর্যন্ত। ক্লিয়ার? অর্থাৎ এইটা মানে বোঝাচ্ছে তুমি ৪ এর গুণিতক নিবা। ঠিক আছে? কিন্তু কত দূর পর্যন্ত নিবা? সেইটা হচ্ছে তুমি ৪০ এর চেয়ে ছোট অথবা ৪০ এর সমানও নিতে পারো। এই যে এই সাইনটা মানে বোঝায় যদি এখানে এরকম থাকতো যে ৪০ এইটা মানে কিন্তু বুঝাবে তুমি x এর মানগুলা নিবা, গুণিতকগুলা নিবা। যেই গুণিতকগুলা কি হবে তোমার ৪০ এর চেয়ে ছোট হবে। এই সাইনটা মানে বোঝায় ৪০ এর চেয়ে ছোট। কিন্তু এইখানে যখন আমি একটা এই যে ইকুয়াল সাইন দিব, তখনই তোমার বুঝে নিতে হবে যে এইটা তুমি ৪০ এর সমানও নিতে পারবা। কিন্তু ৪০ এর ওভারটেক করা যাবে না। ঠিক আছে? ৪০ এর চেয়ে ছোট অথবা ৪০ এর সমানও নিতে পারা। কোন সমস্যা নাই। ক্লিয়ার? ওকে? আশা করি বুঝতে পারছো। এখন দেখো সেট গঠন পদ্ধতিতে আরো ২ টা কোয়েশ্চেন আছে এখানে। দেখো, এইখানে তোমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এখানে ১ম টা তোমার বলা হইছে ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২ তারপর কি 18, 36 দেখো তো এই জিনিসগুলা কি? এইটা দ্বারা কি বুঝো? এইটা হচ্ছে তোমার ৩৬ এর গুণনীয়ক। দেখো তুমি ৩৬ এর গুণনীয়ক তুমি বের করে দেখো। দেখবা যে অ্যা গুণনীয়ক বলতে কি বোঝায়? যে ৩৬ এর ভিতরে কি, কি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। দেখো এখানে ৩৬ এর ভিতরে ১ দিয়ে ভাগ যায়, ২ দিয়ে ভাগ যায়, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ এইগুলা সংখ্যা ৩৬ এর ভিতরে দিয়ে ভাগ যায়। যেহেতু এইগুলা ৩৬ এর ভিতরে কি যায়? ভাগ যায় সেইজন্য এইগুলা হচ্ছে ৩৬ এর গুণনীয়ক। অর্থাৎ এইটারে তুমি যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে লেখবা x such that x হচ্ছে তোমার কি? ৩৬ এর গুণনীয়ক। এইটুকু লিখলেই তোমার এইটার অ্যান্সার হবে। গুণনীয়ক। ওকে? এইটা হচ্ছে এইটার অ্যান্সার। সেম ভাবে দেখো এইখানে তোমারে বলছে যে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। এইখানে বলছে যে প্লাস মাইনাস ২ টি আছে দেখো। তারপর আছে তোমার প্লাস মাইনাস 5 আছে, প্লাস মাইনাস 6 আছে। দেখো এইটা কেমনে? এইটা কেমনে হবে দেখো তো? এইটারে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি এইটা কেমনে হবে? দেখো এইটা হচ্ছে জাস্ট তুমি কারে দেখো এখানে এইটা হচ্ছে তুমি এইভাবে লিখবা x
এইটা হবে তোমার x belongs to z, অর্থাৎ x এর মানগুলা এখানে তোমার কি হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে আমি বুঝাইছি ধনাত্মকও নিতে পারবা, ঋণাত্মকও নিতে পারবা।